ভারতের কোনো মিডিয়া দেখেন না, এই মিডিয়া মোদির কাছে বিক্রি হয়েছে এবং উনি রাবিশ কুমারই প্রথম একটা টার্ম চালু করেছিল ভারতের মিডিয়া সম্পর্কে, যে এইটা হচ্ছে গদি মিডিয়া। এবং আপনারা জানেন অনেকেই, গদি মানে হচ্ছে হিন্দিতে গদি বোঝায় কোল, অর্থাৎ সরকারের কোলের মধ্যে চড়ে বসা মিডিয়া। ভারতের মিডিয়ার উন্মাদনা বা তাদের অপপ্রচার নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে মমতা জানেই না কিভাবে পিস কিপিং ফোর্স আসে, কাজ করে। পিস কিপিং ফোর্স সেখানে আসে যে দেশের টার্মোইল সিচুয়েশন, সেই দেশের সরকারকে চাই। ভারতের মিডিয়া নিয়ে, অর্থাৎ ভারতের যে মেইন স্ট্রিম সো কল্ড মিডিয়া, এইটা নিয়ে আমরা কোনো মূল্যায়ন করার আগে আমাদের জানা দরকার ভারতের একজন অত্যন্ত বিপ্লবী সাংবাদিক, এনডিটিভির সাবেক ম্যানেজিং এডিটর রাবিশ কুমার, উনি যখন বোধহয় বছর দুয়েক আগে, যখন নরেন্দ্র মোদীর ব্যবসায়িক পার্টনার এবং তার সমস্ত অপকর্মের বাণিজ্যিক বিষয়গুলো যিনি দেখেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, সেই গৌতম আদানি যখন এনডিটিভি কিনেছিল, তখন রাবিশ কুমার বলেছিলেন যে আপনি যত বড় লোক হন না কেন, আপনি মিডিয়া কিনতে পারেন, সাংবাদিক রাবিশ কুমারকে কিনতে পারবেন না। এবং বিনা বাক্য ব্যয়ে তিনি এনডিটিভি ছেড়ে দিয়ে নিজস্ব রাবিশ কুমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল করেছে এবং 1 কোটি গ্রাহক তার হয়ে গেছে বোধহয় গত 1-1.5 বছরের মধ্যে। আমি কথাগুলো এই জন্য বলছি যে ভারতের তো সবাই জানেনই, আমাদের এখানেও যারা খোঁজ খবর রাখেন, সেই রাবিশ কুমার 2018 সালে একদম সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন ভারতের সমস্ত জনগণকে, একজন সাংবাদিক হিসাবে, যে দয়া করে আপনারা ভারতের কোনো মিডিয়া দেখেন না, এই মিডিয়া মোদির কাছে বিক্রি হয়েছে। এবং উনি রাবিশ কুমারই প্রথম একটা টার্ম চালু করেছিল ভারতের মিডিয়া সম্পর্কে, যে এইটা হচ্ছে গদি মিডিয়া। এবং আপনারা জানেন অনেকেই, গদি মানে হচ্ছে হিন্দিতে গদি বোঝায় কোল, অর্থাৎ সরকারের কোলের মধ্যে চড়ে বসা মিডিয়া। এবং রাবিশ কুমার এও বলেছিল যে টিভি বন্ধ রাখেন, 6 মাস টিভি দেখেন না, ইভেন আমি যে টিভিতে চাকরি করি এনডিটিভিও দেখার দরকার নাই, অনেক সুখে থাকবেন, কারণ এই টিভি আপনার ছেলে মেয়েকে দাঙ্গাই বানাবে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, এই ডে ইন ডে আউট 2014 থেকে, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই মিডিয়াগুলো একেবারে দু একটা বাদে, শেষ ব্যাস্টন ছিল আমি বলবো, লাস্ট মোটামুটি মিডিয়া বলতে ভারতের ছিল এনডিটিভি, তো সেটাও তো গৌতম আদানি কিনে নিয়েছে। তো সুতরাং ভারতের মিডিয়া নিয়ে আমি কখনোই অস্থির হইনি। আমি ব্যক্তিগতভাবে, আমাদের অনেকে ভারত সম্পর্কে যেহেতু একটা আইডিয়া যে ভারতে একটা গণতান্ত্রিক দেশ, ফলে আমাদের অনেক সহজ সরল বাঙালি বাংলাদেশিদের ধারণা যে ভারতের মিডিয়াও বোধহয় ওই নেহেরু গান্ধীর মতো উদার গণতান্ত্রিক আদর্শের। সেটা যে ভারত বহু আগে তার থেকে রাজনৈতিকভাবেও বিচ্যুত হয়েছে এবং মিডিয়া যে নরেন্দ্র মোদী কিনে ফেলেছে। এবং আপনাদের আরেকটা তথ্য দেই, ইন্ডিয়া জোট, যার নেতা রাহুল গান্ধী সহ, এই যে পশ্চিমবঙ্গে মমতা সহ সারা ভারতের বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী, তো সেইখানে প্রায় 50 জন সাংবাদিককে বয়কট করে রেখেছে ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর নেতৃত্বে। এবং সেখানে এই যে রিপাবলিক মিডিয়ার আছে, যারা ওই যে বেশি বাংলাদেশের মানুষের কাছে এখন একটা মানে মানসিক যন্ত্রণা হয়েছে যদি কেউ রিপাবলিক মিডিয়া খোলে। তো যাই হোক, তার যে প্রতিষ্ঠাতা অর্ণব, সেও কিরকম সাংবাদিক ভারতের জনগণ জানে। তো সুতরাং ভারতের মিডিয়ার উন্মাদনা বা তাদের অপপ্রচার নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, ভারতের সরকার ওইভাবে না বললেও, ভারতের সরকারি যে দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে তার পশ্চিমবঙ্গ ইউনিটের, আমি তা বলবো যে সুকান্ত ভট্টাচার্য অধ্যাপক, যিনি বিজেপির সভাপতি, তার আমি খুব একটা বক্তৃতা বিবৃতি লক্ষ্য করিনি, আমার চোখে পড়েনি। বেশি হচ্ছে লোকসভার বিরোধী দলীয় নেতা তৃণমূল করতেন 2020 সাল পর্যন্ত, দুর্নীতির মামলা এবং সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য ওয়াশিং মেশিন হিসাবে ভারতে খ্যাত বিজেপিতে জয়েন করেছেন, যাতে দুর্নীতির মামলা থেকে বাঁচা যায়। এবং মমতাকে নির্বাচনে হারানোর সমস্ত চ্যালেঞ্জ নিয়ে মমতার কাছে বারংবার হেরে গিয়ে উনি সবসময়
ওই আপনার কি বলা যায়, মানে এক ধরনের ক্যানভাসারের মতো, অর্থাৎ সিজন পলিটিশিয়ান না, সস্তা জনপ্রিয়তার খোঁজে নিজেকে ব্যস্ত রাখেন। এবং সেই অংশ হিসাবেই বাংলাদেশকে তার খুব মনে হয়েছে যে এর মধ্য দিয়ে যদি পশ্চিমবঙ্গে হিন্দু ভোটকে ইউনিফাইড করা যায়, সেই হিসাবে, এবং হিন্দু উগ্রপন্থীরা তো ত্রিপুরায় কি করলো, করিমগঞ্জ সীমান্ত দিয়ে আমাদের এখানে ঢুকবার চেষ্টা, এগুলো তো আমরা দেখেছি। তবে আমি অবাক হয়েছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন গণতান্ত্রিকভাবে শাসন করা, নির্বাচনের মাধ্যমে প্রায় বোধহয় 31 বছর না 32 বছর সিপিএম সহ যে বাম জোট, তারা যে মমতাকে পলিটিক্যালি ইলিটারেট বলতেন, তো সেটার প্রমাণ মিলল। উনি যখন বলল বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে, আমাদের কোনো কথা বলতে হয়নি। মমতা ব্যানার্জিরই ইন্ডিয়া জোটের সঙ্গী কংগ্রেস নেতা এবং একসময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন, মহাসচিব হওয়ারও সুযোগ ছিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের শশী থারুর বলেছেন যে মমতা জানেই না কিভাবে পিস কিপিং ফোর্স আসে, কাজ করে। পিস কিপিং ফোর্স সেখানে আসে যে দেশে টার্মোইল সিচুয়েশন, সেই দেশের সরকারকে চাইতে হয়। তো আমরা এতকাল হয়তো আমাদের একটা সান্ত্বনা ছিল যে আমাদের এখানে অনেক মূর্খ রাজনীতিক আছে, কিন্তু ৭৫ বছর ধরে ভোটের মাধ্যমে চর্চা করা ভারতেও যে শিক্ষিত রাজনীতিবিদ এত বেশি, এটা জেনে আমাদের খারাপ লাগলো। তো সুতরাং এগুলো নিয়ে আমি অরিড হওয়ার কোনো কারণ দেখি না। তবে হ্যাঁ, গতকাল যেটা ঘটেছে সেটি আমাদের খুবই আনন্দিত করেছে। এবং আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কাজ আরো আগে থেকে নানা বিষয় নিয়ে শুরু করলে আরো ভালো হতো। এবং আমি মনে করি যে এখনো ওনার প্রয়োজন একটি পলিটিক্যাল কাউন্সিল, অ্যাডভাইজার্স অফ কাউন্সিল করা, বিএনপি, জামাত, বাম দল, ইসলামী দল, মধ্যপন্থী, উদার গণতন্ত্রী, রক্ষণশীল, ইসলামী, হিন্দু বৌদ্ধ দল, সবগুলো থেকে একজন দুজন করে প্রতিনিধি নিয়ে একটা পলিটিক্যাল অ্যাডভাইজার্স কাউন্সিল হবে, যারা জনগণ এবং ইউনূস সাহেবের মাঝখানে সেতুবন্ধন হিসাবে কাজ করবে, যাতে দ্রুত সংস্কার শেষ করে আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, জনগণ যেটা শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে রেখেছিলেন, সেখান থেকে মানুষকে মুক্তি দেওয়া। এবং গতকাল যেটি ঘটেছে, এখানে আমার বাংলাদেশের দুইজন আমার অগ্রজ রয়েছেন, তারা বলতে পারবেন। তবে আমার জানা মতে এত বড় ঐক্য বা মেলবন্ধন আমার চোখে পড়েনি, আমার বুঝার বয়স থেকে, যখন থেকে পত্রপত্রিকা পড়া শিখি। কে ছিল না কালকে আপনার এই ইউনূস সাহেবের জাতীয় ঐক্যের ডাকে? বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, ইভেন আলাদাভাবে অবস্থান গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল ইসলাম সেলিম, যিনি কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, দীর্ঘদিন সভাপতি সম্পাদক ছিলেন, মোশরেফা মিশু, শ্রমিক নেত্রী, হাসিনার আমলে বারবার নির্যাতিত হয়েছেন। তারপরে হচ্ছে আপনার কমরেড সাইফুল হক, ওদিকে মাওলানা মামনুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ বাঙালি জাতির মানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক মতামতের প্রতিনিধিত্ব হয়েছে। কেবলমাত্র পতিত পলায়নকৃত ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ, তার গুটি কয়েক সহযোগী, ওই যে জাসদের ইনু ওয়ার্কার্স পার্টি আর জাতীয় পার্টির এক অংশ, যারা ভারতের অনুচর হিসাবে শেখ হাসিনাকে মদত দিয়ে গেছে। তো এই কয়েকটি ব্যক্তি বাদে, দল বাদে একটি জাতীয় ঐক্য উনি করেছেন। আজকে আরো ভালো লেগেছে। আমি শেষ করছি, সকল ধর্মের ধর্মীয় যারা প্রধান ব্যক্তি, যেমন মৌলভী সাহেব, পুরোহিত, আপনার খ্রিস্টান ধর্মের পণ্ডিত ব্যক্তিরা, বৌদ্ধ ভিক্ষুরা, এবং তারা সবাই বলেছেন যে আমরা একসঙ্গেই আছি আমাদের যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে। এবং আমার কাছে মনে হচ্ছে ভারত ওই মেসেজগুলো পেয়েছে, ভারতেরও গুড সেন্স প্রিভেল করছে আমি মনে করি। কারণ ভারতের পররাষ্ট্র সচিব, আমি যা পত্রিকায় দেখলাম আমাদের দেশে 2-1 দিনের মধ্যে বোধহয় উনি আসছেন, ভদ্রলোক। এবং আমি শেষ করতে চাই, যদিও বিজেপির নেতা ছিলেন তিনি, কিন্তু ভারতে একজন জাতীয় নেতা হিসাবে যিনি সমাধিক পরিচিত, নট লাইক প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী,
ওই অটল বিহারী বাজপেয়ী যখন ৯৯ সালে সমঝোতা এক্সপ্রেসে লাহোর যাচ্ছিলেন, তখন তিনি লাহোরে অথবা দিল্লিতে সাংবাদিকদের বলেছিলেন যে, "ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড, ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার।" তুমি তোমার বন্ধু বদলাতে পারো, প্রতিবেশী বদলাতে পারো না। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করলে ২ দেশের লাভ, আর শত্রুতা যুদ্ধ ভাব করলে ২ দেশের ক্ষতি। আমরা বাংলাদেশের মানুষ এই নীতিতেই আমরা মনে করি। ভারত যদি আমাদের সঙ্গে জি। মর্যাদা সম্পন্ন ধন্যবাদ মামুন ভাই, দ্বিতীয় পর্যায়ে আবার আসবো। বন্ধুত্ব রাখতে চায়, আমরাও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাখতে চাই, এবং আমরা মনে করি না ভারতের সমস্ত জনগণ বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচারে আছে।